ভারতবর্ষে বাজেটের সূচনা হয় ব্রিটিশ শাসনের মাধ্যমে। 1857 সালে সমগ্র ভারতব্যাপী স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়লে ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে চলে যায় ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার কাছে। রানী ভিক্টোরিয়া এর এক বছর পর 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ করেন এবং সেই আইনের বলে ভারতে একজন ভাইসরয় নিযুক্ত করেন, যার কাজ ভারতবর্ষ শাসন করা। আসলে এটাকে 1733 সালে যখন ওয়ালপুল প্রথম বাজেট প্রণয়ন করেন ব্রিটেনে, তখন উনিও প্রথম এই থলের ভিতরে করে এই বাজেটের যে কাগজপত্র নিয়ে এসেছিলেন। বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে ঋণ করে বাজেট ঘাটতি পূরণ করার একটা সুবিধা হলো যে সাধারণত আমাদের মতো দেশগুলো সেখান থেকে একটা কনসেশনাল ইন্টারেস্ট রেট পেয়ে থাকে, সাধারণত যেটা 1%-এর চেয়ে কম হয়। আরেকটা বিষয় হলো সেই ঋণগুলোতে সাধারণত 15 থেকে 20 বছরের একটা লেভারেজ পিরিয়ড অথবা গ্রেস পিরিয়ড দেওয়া থাকে, যে এই পিরিয়ড পরে ইন্টারেস্ট রেটটা অথবা ঋণ রিপেমেন্টটা শুরু হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদিও তীব্র গরমে অলরেডি আম কাঁঠাল পাকা শুরু হয়েছে এবং একই সাথে আমাদের মনে পড়ছে যে এখন বাজেটের সময়, কারণ আমরা জানি বাংলাদেশে বাজেট পাস হয় জুন মাসে এবং জুলাই মাসের মধ্যে বাজেট পাস হয়ে যায় সংসদে। এখন বাজেটটা কি আসলে, এটা নিয়ে সবার ভিতরে একটা জিজ্ঞাসা থাকে। আমরা সবসময় বাজেট নিয়ে দেখা যায় পত্রিকা পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হয় বাজেটের বিভিন্ন বিষয়, তারপরও সাধারণের কাছে অধরাই থেকে যায়। তো আজকে আমি কথা বলবো বাজেট নিয়ে এবং বাজেটের বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা কিন্তু ব্যক্তিগত জীবনেও বাজেট প্রণয়ন করে থাকি, কিন্তু হয়তো অসচেতনভাবেই করে থাকি। যেমন আপনি একটা পাঞ্জাবির দোকানে গেলেন, একটা পাঞ্জাবি কিনবেন, আপনি এই পাঞ্জাবিটা হাত দিচ্ছেন, ওখানে হাত দিচ্ছেন, প্রাইস ট্যাগের দিকে তাকাচ্ছেন, এমন হচ্ছে হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না। এমন সময় একজন সেলসম্যান এসে আপনাকে বলল, স্যার আপনার বাজেটটা জানতে পারি, তাহলে আপনার জন্য আমি একটা বেটার অপশন দিতে পারি। আসলে সেলসম্যান আপনার কাছে জানতে চাইলো যে আপনি এই পাঞ্জাবিটা কেনার জন্য আপনার কত টাকা বরাদ্দ আছে। এটাই কিন্তু ব্যক্তিগত জীবনে বাজেট। রাষ্ট্রীয় জীবনে বাজেট হলো যে রাষ্ট্রের কোন নাগরিক অথবা রাষ্ট্রের কোন অংশের কাছ থেকে সরকার কত টাকা নিবে এবং কোন অংশকে সেই টাকাটা দিবে। একই সাথে আমরা যদি চিন্তা করি যে সম্পদের একটা রিডিস্ট্রিবিউশন অথবা বন্টনও কিন্তু বাজেটের মাধ্যমে হয়ে যায়। সো এই জন্য আপনার রাষ্ট্রের প্রতিটি কর্মকাণ্ডের মতো অথবা রাষ্ট্র অন্য সব কর্মকাণ্ডের চেয়ে অনেক বেশি গুরুত্ব পায় জাতীয় বাজেট, কারণ জাতীয় বাজেটের মাধ্যমে কিছু দ্রব্যের দাম বাড়ে, কিছু দ্রব্যের দাম কমে। বাজেট অঙ্কের হিসেবে যতটা না গুরুত্ব পায়, তার চেয়ে বেশি জনগণের কাছে গুরুত্ব পায় যে কোন দ্রব্যের দাম বাড়ছে, কোন দ্রব্যের দাম কমছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে কি কমছে, গাড়ির উপর সরকার ট্যাক্স কি বাড়িয়েছে না কমিয়েছে, পুরাতন গাড়ির দাম বাড়বে না নতুন গাড়ির দাম বাড়বে, অথবা কোনো গাড়ির দাম কমছে কিনা। হ্যাঁ, যেই সেক্টরে আছে তার ওই সেক্টরের বিভিন্ন বিষয়ে আপনার ওঠানামাটা তার চিন্তার প্রাধান্য পায়। অন্যদিকে সরকারি দল সবসময় বাজেট প্রণয়ন করার পর বলে থাকে যে উন্নয়নের বাজেট, উচ্চভিলাষী বাজেট, এবং বিরোধী দল বলবে যে গতানুগতিক বাজেট, গরিব মারার বাজেট। অন্যদিকে সাংবাদিকরা বলবে যে ঋণ করে ঘি খাওয়ার বাজেট। ভারতবর্ষে বাজেটের সূচনা হয় ব্রিটিশ শাসনের মাধ্যমে। 1857 সালে সমগ্র ভারতব্যাপী স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়লে ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে চলে যায় ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার কাছে। রানী ভিক্টোরিয়া এর এক বছর পর 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ করেন এবং সেই আইনের বলে ভারতে একজন ভাইসরয় নিযুক্ত করেন, যার কাজ ভারতবর্ষ শাসন করা। সেই ভাইসরয়কে পরামর্শ দেওয়ার জন্য গঠিত ইন্ডিয়ান কাউন্সিল। সেই কাউন্সিলের অর্থ উপদেষ্টা ছিলেন জেমস উইলসন। জেমস উইলসন, সেটা আবার আপনার যদি পরিচয় করে দিই, সেগুলো আজকে আমরা যে দ্য ইকোনমিস্ট পত্রিকা দেখি, সেই ইকোনমিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতা। একই সাথে আমরা যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেখি, সেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগে পরিচিত ছিল চার্টার্ড ব্যাংক অফ ইন্ডিয়া নামে। সেই ব্যাংকের প্রতিষ্ঠাতা জেমস উইলসন, এবং উনি যেহেতু ইকোনমিক্স একই সাথে অর্থনীতির সাথে যুক্ত ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয় অর্থ ব্যবস্থার, এবং তিনি 1860 সালে ভারতবর্ষের প্রথম বাজেট প্রণয়ন করেন। সেই বাজেট 1860 এবং 61 অর্থ বছরের জন্য করা হয়, এবং সে বাজেটের যে অর্থ বছর ধরা হয় সেটা এপ্রিল থেকে মার্চ মাস, এবং সেটা সম্রাট আকবরের যে ফসলি সন, সেই সনকে অনুসরণ করে এই অর্থ বছরটা নির্ধারণ করা হয়। এবং আমরা জানি যে সেই অর্থ বছর 1947 পর্যন্ত এটা উভয় অংশের জন্য, ভারত এবং পাকিস্তানের জন্য প্রযোজ্য ছিল, এবং ভারতে কিন্তু এখন অর্থ বছর এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত। কিন্তু 1947 থেকে যখন পাকিস্তান আলাদা হয়ে যায়, তখন পাকিস্তানের নতুন অর্থ বছর ঠিক করা হয় জুলাই থেকে জুন। বাজেট শব্দটি আসে পুরনো ফার্সি শব্দ বোগেট থেকে। বোগেট শব্দের অর্থ হলো থলে বা ব্যাগ। আসলে বাজেট যেদিন প্রণয়ন করা হয়, আমরাও এখনো দেখি যে অর্থমন্ত্রী একটি ব্যাগে করে সেই কাগজপত্রগুলো প্রধানমন্ত্রীর পাশে পাশে করে
সংসদের দিকে হেঁটে যান এবং সেখান থেকে থলের ভেতর থেকে এই বাজেটটা বের করেন। আসলে এটাকে 1733 সালে যখন ওয়ালপল প্রথম বাজেট প্রণয়ন করেন ব্রিটেনে, তখন উনিও প্রথম এই থলের ভিতরে করে এই বাজেটের যে কাগজপত্র নিয়ে এসেছিলেন, এবং তখন আশেপাশে সবাই বিদ্রুপ করছিল কি আছে থলের ভেতরে। এটা আসলে কেউ জানে না যে এত গোপনভাবে, মানে এটা কি প্রস্তাব করা হবে। আপনারা জানেন যে কালোবাজারি এবং বিভিন্ন ধরনের জিনিস শুরু হয়ে যেতে পারে বাজেট বক্তৃতা থেকে, এবং বাজেটে সাধারণত যেই দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়, যার কাছে একটি স্টক আছে সে রাতারাতি একটা উইন্ডফল পেয়ে যেতে পারে। এবং যদি কেউ আগে থেকে জেনে যায় যে বাজেটে এই পণ্যের উপর ট্যাক্স বাড়ানো হবে, এটার উপর ট্যাক্স কমানো হবে, তখন যারা গ্যাম্বলার অথবা যারা আপনার স্পেকুলেটিভ ইনভেস্টর, তারা কিন্তু ওই বিষয়টা হোল্ড করতে পারে, এই বিষয়টা গুদামজাত করে ফেলতে পারে, এবং সেটা অন্যান্য মানুষের জন্য একটা ক্ষতির সম্মুখীন হতে পারে, অথবা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে। তো সে প্রেক্ষাপটে একটা থলে দিয়ে করে বাজেট আনার প্রচলন শুরু হয়, এবং সেটা হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন 1733 থেকে 2021 পর্যন্ত কোনো বার্তায় ঘটেনি। বাজেটকে সহজে বলা যায় একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসেব। সাধারণত একটি দেশের সরকারকে তার কর্মকর্তাদের বেতন দিতে হয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়নের জন্য বরাদ্দ দিতে হয়, একই সাথে রাজস্ব আয় করতে হয়। সো এটা যখন সে পরবর্তী 1 বছরের জন্য আয় এবং ব্যয়ের একটা প্ল্যান করে এবং কি উন্নয়ন হবে তার জন্য একটা এস্টিমেট করে টোটালটাকে বলা হচ্ছে বাজেট। ব্যক্তির বাজেটের সাথে রাষ্ট্রের বাজেটের একটা তফাৎ আছে। ব্যক্তি সাধারণত আগে আয় করে এবং পরে সে ব্যয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু রাষ্ট্র কিন্তু আগে আয় করে না। রাষ্ট্র আগে ব্যয়ের ব্যাপারে চিন্তা করে এবং তার ব্যয় অনুপাতে কত আয় করতে হবে সেটা টার্গেট করে। আরেকটা ব্যাপার হলো ব্যক্তি ঋণ করতে পারে, কিন্তু ব্যক্তির ঋণ সীমাবদ্ধ, কারণ ব্যক্তি এক জীবনে ব্যক্তি মরে যায়, ব্যক্তির ঋণটা হয়তো তার সন্তান সন্ততি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় না। কিন্তু রাষ্ট্র কিন্তু একটা অ্যাটার্নাল প্রতিষ্ঠান, মানে ধরে নেওয়া হয় একটা অ্যাটার্নাল প্রতিষ্ঠান, এবং রাষ্ট্র কখনো দেউলিয়া হয় না সেই অর্থে, এবং রাষ্ট্র যে কোনো সোর্স থেকে কনফিডেন্টলি লোন নিতে পারে, সে অর্থ সংস্থান করতে পারে। সো রাষ্ট্রের ক্ষেত্রে তাই সবসময় রাষ্ট্র আগে ব্যয় করে তারপর আয় করে, আর ব্যক্তি যেটা করে যে আগে আয় করে তারপর ব্যয় করে, কারণ ব্যক্তির ব্যয়ের দায়ভার আসলে কেউ নিচ্ছে না। ব্যক্তিকে আয় অনুযায়ী ব্যয় করতে হয়, আর রাষ্ট্র ব্যয় অনুযায়ী আয় করে। বাজেটে 2টা অংশ থাকে, আয় এবং ব্যয়, এবং আয় এবং ব্যয়ের দিক চিন্তা করে বাজেট সাধারণত 3 ধরনের হতে পারে। একটি হলো ভারসাম্যপূর্ণ বাজেট, যেখানে আয় এবং ব্যয় সমান। একটি হলো উদ্বৃত্ত বাজেট, যেখানে আয় ব্যয়ের চেয়ে বেশি, এবং আরেকটি হলো ঘাটতি বাজেট, যেখানে ব্যয় আয়ের চেয়ে বেশি। এবং আমরা সবসময় আমাদের দেশে ঘাটতি বাজেটই দেখে থাকি। একটা দীর্ঘ সময় পর্যন্ত ঘাটতি বাজেট নিয়ে জনমনে এবং সাংবাদিকদের মধ্যে একটি নেতিবাচক প্রবণতা বিরাজমান ছিল। ব্যাপারটা হলো এরকম যে ঘাটতি বাজেট হলো ঋণ করে ঘি খাওয়ার সংস্কৃতি, এর থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। অর্থনীতিবিদদের কাছে ঘাটতি বাজেট হলো একটা দেশের ইকোনমিক গ্রোথ অথবা জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর একটা উপায়। তবে এখানে স্মরণ রাখতে হবে যে IMF এর একটা বার আছে। IMF সেখানে 5% পর্যন্ত জিডিপির একটা দেশের ঘাটতি বাজেট হতে পারে। যদি জিডিপির 5%-এর চেয়ে বেশি হয় তখন এটাকে একটু অ্যালার্মিং হিসেবে দেওয়া হয়, কারণ ঘাটতি বাজেট তো দেশীয় অথবা বৈদেশিক কোনো উৎস থেকে ঋণ করে সরকার চলতে হয়। সেই ঋণের বোঝাটা পরবর্তীতে অর্থনৈতিক উন্নয়ন কমিয়ে দিতে পারে। বাজেট ঘাটতি পূরণ করার জন্য সরকার সাধারণত বৈদেশিক উৎস এবং দেশীয় উৎস 2টো উৎস থেকে অর্থ সংস্থান করতে পারে। বৈদেশিক উৎসের মধ্যে বিভিন্ন দেশ ও দাতা সংস্থা। বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে ঋণ করে বাজেট ঘাটতি পূরণ করার একটা সুবিধা হলো যে সাধারণত আমাদের মতো দেশগুলো সেখান থেকে একটা কনসেশনাল ইন্টারেস্ট রেট পেয়ে থাকে, সাধারণত যেটা 1%-এর চেয়ে কম হয়। আরেকটা বিষয় হলো সেই ঋণগুলোতে সাধারণত 15 থেকে 20 বছরের একটা লেভারেজ পিরিয়ড অথবা গ্রেস পিরিয়ড দেওয়া থাকে, যে এই পিরিয়ড পরে ইন্টারেস্ট রেটটা অথবা ঋণ রিপেমেন্টটা শুরু হয়। এই কারণে বৈদেশিক ঋণের প্রতি আমাদের সবার একটা আগ্রহ থাকে। আর আভ্যন্তরীণ উৎসের মধ্যে আছে ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর একটা হলো যে গভর্নমেন্ট সরাসরি জনগণের কাছ থেকে যে উপায়ে টাকা নিতে পারে সেটা হলো যে সঞ্চয়পত্র বিক্রয় করে। কিন্তু সরকারের টার্গেট থাকে যে ব্যাংক থেকে যত বেশি সংখ্যক এই টাকাটা নেওয়া, কারণ ব্যাংক থেকে নিলে সরকারের সুদের হার কম থাকে এবং বাংলাদেশের জন্য এটা 5%-এরও কম। আর যখন একটা সঞ্চয়পত্রে যায় তখন সেখানে একটা বড় অঙ্কের সুদের হার সরকারকে গুনতে হচ্ছে। তো এই যত বেশি গভর্নমেন্ট অ্যান্ড বার্ডেন্ড উইথ দ্য ইন্টারেস্ট ইদার এটা বাইরে থেকে অথবা ভেতর থেকে, ততই পরবর্তী সময় সরকারের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাওয়া মুশকিল হয়ে যেতে পারে। রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়।
তো রাজস্ব আয় হলো সরকার যে উৎসগুলো থেকে সরকার ট্যাক্সের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে, সেটা হলো রাজস্ব আয়। এর মধ্যে আছে আয়কর আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আছে কর্পোরেট কর আছে, এবং ইভেন আপনারা দেখবেন যে আপনি যখন দান করতে যান সেক্ষেত্রে আপনাকে একটা ট্যাক্স দিতে হয়। আপনি হয়তোবা যখন আপনি একটা দ্রব্য কিনতে যাচ্ছেন সেখানে ভ্যাট দিতে হচ্ছে। তো এবং সরকারের অনেক উপায় আছে। সরকার, আপনি যখন একটা ধরেন মোটর সাইকেল চালাচ্ছেন, জরিমানা দিচ্ছেন, সেটাও কিন্তু সরকারের ঘরে জমা হচ্ছে এবং সেটাও রাজস্ব আয়ের অন্তর্ভুক্ত। তাছাড়া আমরা কুরবানি ঈদের সময় যে গরুর বাজার হয় কিংবা বিভিন্ন সময়ে হাট ডাকে, বড় বড় ব্রিজ থেকে টোল আদায় করা হয়, এগুলো সবগুলো সরকার রাজস্ব আয়ের অন্তর্ভুক্ত। রাজস্ব ব্যয়ের প্রধান তিনটা খাত হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যে খরচ, আর একটা হলো যে সরকার বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য যে বাহিনী, সেটার জন্য যে খরচ, আর একটা হলো সরকারের প্রশাসন চালানোর খরচ। বাজেটের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা সুস্পষ্ট সম্পর্ক আছে এবং আমরা জানি যে অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করছে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে। সো বাজেট যদি সম্প্রসারণমূলক হয় এবং বাজেটে যদি মুদ্রানীতি এবং বাজেটের অন্যান্য যে আসপেক্ট, এগুলো যদি অর্থনৈতিক কর্মকাণ্ডকে বুস্ট করে, তাহলে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যায়। তাছাড়া একটা দেশের বাজেট শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডে কি বুস্ট করে না, সাধারণত বাজেটের মধ্যে অনেকগুলো মানবিক দিক থাকে। আমরা যে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা এবং অর্থনৈতিকভাবে যারা দুস্থ এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য বাজেটে বরাদ্দ থাকে। সো একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য, রাষ্ট্র গঠনের জন্য বাজেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বাজেট সম্পর্কে যেই বেসিক জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে পেরেছি। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি মতামত সেকশনে লিখে পাঠান, অথবা ধরনের কন্টেন্ট চান সেটার জন্য লিখে পাঠান, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করুন। ধন্যবাদ।